জুম আউট করতেছে দিয়ে দিছ আগের অবস্থা হয়েছে ওকে ওকে ঠিক আছে দেখো খেয়াল করো আজকে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের লেকচার 2 এর আগের লেকচারটা আমরা শেষ করেছিলাম আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি জানো আমরা বলেছিলাম এই আন্তর্জাতিক বাণিজ্যের দিক কয়টা বলো তো দুইটা কি কি আমদানি এবং হচ্ছে রপ্তানি তো এখন আজকের ক্লাসে আমরা কি জানবো যে বাংলাদেশে কোন দ্রব্যগুলো আমদানি করা হয় আর কোন দ্রব্যগুলো হচ্ছে রপ্তানি করা হয় ঠিক আছে তাহলে আমরা লিখি বাংলাদেশে প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যসমূহ এই সাইজ বাড়ি তাড়ি মারিস আস্তে ধীরে যা আমরা আজকে কি পড়বো দেখো কথা বলতেছে যে এই আমি এত বিরক্ত হব একটা বিষয় আরেকটা হচ্ছে এখানে কনসেন্ট্রেশন নষ্ট হবে দেখো বললাম কি বাংলাদেশের যেগুলো প্রধান আমদানি এবং রপ্তানি দ্রব্য আছে সেগুলোর আমরা এখন তালিকা দেখব একটা প্রথমে আমরা আমদানি দ্রব্য নিয়ে কথা বলবো কি দ্রব্য নিয়ে কথা বলবো আমদানি দ্রব্য বাংলাদেশে প্রধান আমদানি দ্রব্য সমূহ এখান থেকে পরীক্ষা আসে একটা কথা মনে রাখবা এই পয়েন্টটা থেকে পরীক্ষা আসে পরীক্ষায় অনেকগুলো দ্রব্য দেওয়া থাকবে তোমাকে ওখান থেকে চিহ্নিত করতে হবে যে কোনগুলো আমরা বাংলাদেশে আনি তো এক্ষেত্রে মনে রাখতে হবে বাংলাদেশে টোটাল 4 ধরনের পণ্য আনা হয় কয় ধরনের পণ্য আনা হয় 4 ধরনের পণ্য আনা হয় প্রথম যে ধরনের পণ্যগুলো আনা হয় সেগুলোকে বলা হয় প্রাথমিক দ্রব্য কি দ্রব্য বলো তো প্রাথমিক এটাকে অনেকে খাদ্যদ্রব্য বা ভোগ্যদ্রব্য তাহলে প্রাথমিক দ্রব্য না বলে অনেকে অনেক বইয়ে দেখবা এটা খাদ্যদ্রব্য বা ভোগ্যদ্রব্য হিসেবে লেখা আছে ঠিক আছে তো বাংলাদেশে কি কি আমরা দ্রব্যগুলো হচ্ছে আমদানি করি প্রাথমিক দ্রব্যের মধ্যে কি কি হ্যাঁ এভাবে লিখতে পারো কয়বার করছে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ এদিকে 1 ভাগ আছে না তোমরা এভাবে লিখো প্রথমে প্রাথমিক দ্রব্য বা খাদ্যদ্রব্য দিয়ে আন্ডারলাইন করে তারপর লিখো প্রথম যে জিনিসটা আমরা আনি সেটা হচ্ছে চাল সেটা কি চাল তারপর হচ্ছে গম কি লিখেছি বলো চাল গম অপরিশোধিত পেট্রোলিয়াম অপরিশোধিত পেট্রোলিয়াম এই দ্রুত লিখতে হবে অনেকগুলো লেখা কিন্তু প্রথমে লিখছি কি চাল তারপর লিখছি গম ভাইয়া কি লেখা যাচ্ছে এখন লাইট অফ করে দিলে তো ওদিকে আমাকে কালো লাগবে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি কি বলেছি বলতো প্রাথমিক দ্রব্য হচ্ছে চাল প্রাথমিক দ্রব্য হচ্ছে চাল গম এটা কি লিখছি বলতো পেট্রোলিয়াম আর কি কি হইতে পারে তৈলবীজ লিখো তৈলবীজ তারপর লিখো কাঁচা তুলা কাঁচা তুলা তুলা মানে কাঁচা আর কি অনেক সময় তুলাগুলো রোদে দিয়ে শুকানো হয় না না শুকায় কাঁচা নিয়ে আসে কয়টা লিখছে বাবা পাঁচটা হইলে হলো এখান থেকে দুইটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে
তাহলে খেয়াল করো, প্রাথমিক দ্রব্য 5টার মধ্যে এখানে যেটা গম আছে, যেটা কি আছে বলো তো, যেটা গম আছে এটা হচ্ছে চাহিদার তুলনায় সবচেয়ে কম হয়। এটা একটু নোট দিয়ে লিখে রাখো যে এটা হচ্ছে চাহিদার তুলনায়, দেখো একটু পিঙ্ক কালার দিলে ভালো হবে না? কি তুলনায় বাবা? এটা পিঙ্ক না? চাহিদার তুলনায় উৎপাদন কম হয়, লিখে রাখো, চাহিদার তুলনায় উৎপাদন কম হয়। আমাদের দেশের যেটা চাহিদা তার তুলনায় এগুলো সবগুলো কম হয়, তবে সবচেয়ে বেশি চাহিদার তুলনায় কম হয় কি? গম। আর কাঁচা তুলা, বুঝছো? কাঁচা তুলাটা হচ্ছে সবচেয়ে বেশি আমদানি ব্যয় হয় কাঁচা তুলাই, সবচেয়ে বেশি আমদানি ব্যয় হয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, সবচেয়ে পরীক্ষা আসবে যে বাংলাদেশের সবচেয়ে চাহিদার তুলনায় কম উৎপাদন হয় কোনটি, তোমরা বলবা হচ্ছে গম। আর পরীক্ষা যদি আসে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি ব্যয় হয় কোন দ্রব্যের ক্ষেত্রে, বলবা কি? কাঁচা তুলা। আবার কাঁচা বাদাম লিখে ফেলিও না বাবা, সেটা কি? কাঁচা তুলা। এটা গেল প্রাথমিক দ্রব্য নাকি? এরপর আসো, এরপর হচ্ছে শিল্পের কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য। কি বলেছি বাবা? শিল্পের কাঁচামাল ও কি বলতো? শিল্পজাত দ্রব্য। তো এখানের মধ্যে আমরা লিখতে পারি ভোজ্য তেল। কি বলতে পারি? কি লিখেছো বলো তো? ভোজ্য তেল। তারপর লিখো সার ও রাসায়নিক দ্রব্য। তৈলবীজ, এটা হচ্ছে তোমার অনেকগুলো তেল হতে পারে, কেরোসিন তেল, তারপর হচ্ছে সয়াবিন তেল, ঠিক আছে, সরিষা তেল। ভোজ্য তেল মানে যেগুলো খাওয়া যায়। কোনগুলো খাওয়া যায় বলো? সয়াবিন, সরিষা, আর হচ্ছে অলিভ অয়েল তেল কতগুলো আছে, এগুলো আনে আর কি। কাঁচা তুলা, তুলা বাসায় বালিশ ইউজ করে না, সুতো বানায় না, তুলা দিয়ে কি বানায়? তো এটাও তো সুতাটা তো বুক করবা নাকি? তাহলে বর্জ্যতা লিখছ, তারপর লিখো পেট্রোলিয়াম জাত দ্রব্য। পেট্রোলিয়াম জাত দ্রব্য। তারপর লিখো সার। তারপর লিখো ক্লিংকার। ক্লিংকার বানান, ঠিক আছে, ঠিক আছে। তারপর লিখো সুতা। তারপর লিখো স্টেপল ফাইবার। ভোজ্য তেল, ক্লিংকার মানে হচ্ছে সিমেন্টের একটা উপাদান। সিমেন্ট দেখছো, সিমেন্ট তৈরি করার জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ পাথর সেটাকে বলা হয় ক্লিংকার। বুঝি নাই? স্টেপল ফাইবার মানে হচ্ছে ওই তোমরা অপটিক্যাল ফাইবার নাম শুনছো? এই অপটিক্যাল ফাইবারের মতো এরকম একটা ইয়া। এই দরজাটা একটু বন্ধ করে দাও। তোমার ডিসেল লাইন নেই বাসায়? ডিসেল তার দেখো না? তো এইটাই তো ওয়াইফাই তার দেখছো তো, এইটাই। এগুলো কি লিখছি বলতো? শিল্পের কাঁচামাল ও কি বলতো? শিল্পজাত দ্রব্য। দ্রুত লিখতে হবে। ক্লিংকার মানে হচ্ছে সিমেন্ট তৈরির উপাদান, পাথর। এবার লিখো মূলধনী দ্রব্য। কি দ্রব্য? কোনটা বল না? ভোজ্য তেলটা হচ্ছে ভোজ্য তেল, আবার জ্বালানিও হইতে পারে। কি হইতে পারে? ভোজ্য মানে কি? ভোগ করা। এই মূলধনী দ্রব্যগুলো আমি বলতেছি, তোমরা একটা একটা লিখবা। অনেকগুলো তো কমা দিয়ে লিখবা। এই সিরিয়ালি লেখা দরকার নাই। কি করে লিখবা যে একটার পর একটা কি করে লিখবা? কমা দিয়ে লিখবা। একটু দ্রুত লিখো, আমি বলেছি। লিখো কলকজ্জা।
কলকবজা লিখে দিব, বলে দিয়ে কলকবজা যন্ত্রপাতি। তারপর লিখো কলকবজা লিখছো, যন্ত্রপাতি লিখছো, যন্ত্রাংশ লিখো, যন্ত্রাংশ। তারপর লিখো মোটরসাইকেল, মোটরসাইকেল লিখছো। তারপর লিখো রেলগাড়ি, রেলগাড়ির স্ট্রাকচারগুলো নিয়ে আসে আর কি। তারপর লিখো ইঞ্জিন, ইঞ্জিন লিখছো, ইঞ্জিন। তারপর লিখো ট্রাক্টর, ট্রাক্টর লিখছো। তারপর লিখো কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি লিখছো। তোমরা যদি লিখতে না পারো মানে তোমাদের মতো তোমাদের ইন্টারে পড়ালেখা করার কোনো ইয়াই নাই। লিখতে না পারলে তোমাদের ইন্টারে পড়ালেখা করার যোগ্যতা নেই ভাই, তোমরা ক্লাস 10-এ যাও। প্রথমে কি বলছি? কলকবজা যন্ত্রপাতি, যন্ত্রাংশ, মোটরসাইকেল, রেলগাড়ি, ইঞ্জিন, ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি লিখছো। আবার লিখো পাওয়ার টিলার, পাওয়ার টিলার হতে পারে, পাওয়ার টিলার কৃষি যন্ত্রপাতির মধ্যে পড়তে পারে, সমস্যা নাই তো। কৃষি যন্ত্রপাতি বলতে আমি আরো নরম জিনিসগুলোকে বোঝাচ্ছি, মানে ক্ষুদ্র যন্ত্রপাতিগুলোকে বোঝাচ্ছি। তারপর লিখো যন্ত্রচালিত পাম্প মেশিন, যন্ত্রচালিত পাম্প মেশিন। তোমাকে যখন বলবে বাংলাদেশে কোন ধরনের মূলধনী দ্রব্য আমদানি করা হয়, যে যত বেশি লিখতে পারবে সে তত বেশি নাম্বার পাবে। এখন তুমি কৃষি যন্ত্রপাতি দিয়ে শেষ করে ফেলতে পারতেছো, ওখানে ট্রাক্টরও লেখার দরকার নাই, পাওয়ার টিলারও দরকার লেখা নেই, কৃষি যন্ত্রপাতি দিয়ে শেষ করতে পারতেছো। তুমি তো দুইটা পয়েন্ট কম লিখে ফেলছো, যে বেশি লিখছো সে বেশি নাম্বার পাবে, তুমি দুইটা কম লিখছো এই জন্য তুমি কম নাম্বার পাবা। পাওয়ার টিলার লিখছো, যন্ত্রচালিত পাম্প মেশিন লিখছো। তারপর লিখো স্কুটার, স্কুটার মানে লেডিস স্কুটার গুলোকে বোঝাচ্ছে এগুলো। স্কুটার লিখছো। তারপর লিখো মোটর গাড়ি, তারপর লিখো ট্যাক্সি। এখন তোমাদের মনে হইতে পারে না সব কিছু যদি ওখানে আনতে হয়, ট্যাক্সি লিখো। রিক্সা বাংলাদেশ হচ্ছে রিক্সা শহর, ঢাকা হচ্ছে কি রিক্সা শহর। ট্যাক্সি লিখছো, ইত্যাদি দিয়ে শেষ করে দাও। আরো আছে কিন্তু আমরা বলতে যাচ্ছি না, আপাতত দরকার নেই। এগুলো কি দ্রব্য লিখছো যে আর একটু মিলাই দাও সবাই। কলকবজা যন্ত্রপাতি, যন্ত্রাংশ, মোটরসাইকেল, রেলগাড়ি, ইঞ্জিন, ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি, পাওয়ার টিলার, যন্ত্রচালিত পাম্প মেশিন, স্কুটার, মোটর গাড়ি, ট্যাক্সি, এগুলো হচ্ছে মূলধনী। ওগুলো আমরা এখানে না আনে অন্য জায়গায় নিয়ে আনি। এবার লিখো অন্যান্য দ্রব্য, অন্যান্য দ্রব্য। আমি বলতেছি একটার পর একটা দ্রুত লিখে নাও। অন্যান্য দ্রব্য বলতে এছাড়া আর কি কি আনতে পারে। এখন অন্যান্য দ্রব্য যেগুলো বলবো এগুলো ছাড়াও অনেক জিনিস আনে, ঠিক আছে। তারপরে আমরা একটু অন্যান্য দ্রব্য দিয়ে যেগুলো বিশেষ বিশেষ সেগুলো লিখবো আর কি। হ্যাঁ, কমা দিয়ে লিখো। লিখো কাপড়, কাপড়। তারপর লিখো ওষুধ, সমস্যা নাই, ওইভাবে লেখা যাবে, ওইভাবে লেখা যাবে। বোথ ইজ রাইট, বোথ আর কারেক্ট, এটা ভুল বলছি। এখন শুনো কি লিখছো বাবা? কাপড়, ওষুধ, বাস, গাড়ি, বাস, বাস বাস, গাড়ি, বাস। তারপর লিখো ট্রাক, ট্রাক, ট্রাক লিখছো। তারপর কোথায় ওখানে কি ট্রাক লিখছো? মোটর, ওখানে ওখানে কি লিখছো? মোটর সাইকেল, মোটর গাড়ি। মোটর গাড়ি মানে কি বুঝাই বলো তো? কারকে বুঝাইছে এখানে। আর এখানে হচ্ছে দেখো মোটরটাও একটা মূলধনী যন্ত্রপাতি। আমরা অন্যান্য আর কি কি প্রধান প্রধান দ্রব্যগুলো আনতেছি সেগুলো দিয়ে লিখতেছি, বুঝতেছো? এটা তুমি এভাবে মুখস্থ রাখলে হবে, আর প্যারা নিতে হবে না, না বুঝলেও চলবে। তারপর লিখো সুতি ও শিল্প বস্ত্র লিখো।
সুতি ও কি বলতো শিল্প বস্ত্র। তারপর লিখো ইলেকট্রনিক দ্রব্য, ইলেকট্রনিক দ্রব্য লিখছো বাবা। তারপর লিখো রাসায়নিক দ্রব্য, রাসায়নিক দ্রব্য লিখছো। রাসায়নিক দ্রব্য লিখছো। তারপর লিখো রং, রং রং চিনো রং, ইত্যাদি দিয়ে শেষ করে দাও, আর লেখা দরকার নেই। মোবাইল ফোন বলি নাই, মোবাইলও হইতে পারে, অন্যান্য দ্রব্যে তোমরা মোবাইলও লিখতে পারো। এই দেখো এগুলো ছাড়াও আরও কি কি আনা যায় আমি তোমাদেরকে বলি, তোমরা এগুলো বাসে গেলে দেখবা। চিনি, সিগারেট, তামাক, সিল্ক বস্ত্র, কয়লা, কেরোসিন তেল, টায়ার, টিউব, রাবার জাত, ডিউটিন, ব্যাটারি, ব্রেক ওয়েল, মোবাইল, বিয়ারিং, বিদ্যুৎ বাল্ব, মোটর গাড়ি, এয়ার কুলার, পত্রপত্রিকা, চলচ্চিত্র, এয়ার ফিক্স, সব কিছু আমদানি করে। এগুলো ছাড়া অনেকগুলো আমদানি করে। আমরা এবার শুনো, আমরা অত প্যারা না নিয়ে আমরা প্রধানত এই প্রাথমিক দ্রব্য আর শিল্পজাত দ্রব্যের কাঁচামালটা মুখস্থ রাখবো, আর অন্যান্য দ্রব্য আর মূলধনী দ্রব্যগুলা গুলায় ফেলে লাভ নেই, এগুলো একই রকম। মূলধনী দ্রব্য যে কথা, অন্য দ্রব্য কি এক কথা। তবে মূলধনী দ্রব্য বলতে সেগুলোকে বোঝায় যেগুলো দিয়ে অন্য একটা দ্রব্য উৎপাদন করা হবে, যেগুলো দিয়ে কি করা হবে অন্য একটা দ্রব্য উৎপাদন করা হবে, সেটাকে বলা হয় মূলধনী দ্রব্য। আর অন্যান্য দ্রব্যের মধ্যে অনেক কিছু হতে পারে। তো আমরা অত প্যারা না নিয়ে আমরা প্রধানত এই দুইটা মুখস্থ রাখবো, আর ওগুলো যদুর মহাতাকে উত্তর। ঠিক আছে, তোমাদের কাজ কি হবে দেখো, এই জিনিসগুলো উপরে দেওয়া থাকবে, এই জিনিসগুলো কোথায় দেওয়া থাকবে, তো তুমি এই দুইটা চিনে ফেললে বাকিগুলো ওখানে ফেলাই দেবা। এখন এখানে চিন্তা হবে যে কোনগুলো প্রাথমিক দ্রব্য, কোনগুলো শিল্পজাত দ্রব্য, এটা চিনতে পারাটাই হচ্ছে প্রধান কাজ। এটা আমরা এতক্ষণ যা পড়ছি সেটা হচ্ছে আমদানি দ্রব্য পড়ছি। কি পড়ছি বলো, বাকি আছে কি ওটা একটু লিখি, লিখো বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্য। হ্যালো, জি কে? বল। হ্যাঁ, তুমি কোথায় থেকে বলতেছো? বোয়ালখালী থেকে। কি তুমি চকবাজারে এসে ক্লাস করতে পারবা? আচ্ছা, নতুন ব্যাচ হচ্ছে, একটা হচ্ছে একটাই, একটা হচ্ছে তিনটায়, দেশের। হ্যাঁ হ্যাঁ, একটাই আর তিনটায় আসো। আজকে আসতে পারবো তিনটায়। এই কি লিখছো বাবা? বাংলাদেশের প্রধান কি দ্রব্য লিখো। বাংলাদেশে প্রধানত দুই ধরনের পণ্য রপ্তানি করা হয়। বাংলাদেশে প্রধানত দুই ধরনের পণ্য রপ্তানি করা হয়। বাংলাদেশে প্রধানত কি বলেছে বলতো, দুই ধরনের পণ্য রপ্তানি করা হয়। একটা লিখো প্রচলিত রপ্তানি দ্রব্য, আরেকটা লিখো অপ্রচলিত রপ্তানি দ্রব্য। একটা কি বলেছি বলতো, প্রচলিত রপ্তানি দ্রব্য, একটা কি অপ্রচলিত রপ্তানি দ্রব্য। তো প্রচলিত রপ্তানি দ্রব্য কাকে বলে একটু লিখো, লিখো বাংলাদেশ পূর্বে থেকে প্রচলিত দ্রব্য কাকে বলে? পূর্বে থেকে যেসব দ্রব্য বিদেশি বাজারে রপ্তানি করে আসছে, বিদেশের বাজারে কি করে আসছে? পূর্ব থেকে যেসব দ্রব্য বিদেশের বাজারে রপ্তানি করে আসছে। বাংলাদেশ পূর্ব থেকে যেসব দ্রব্য বিদেশের বাজারে রপ্তানি করে আসে। যেসব লিখছো না, যেসব লিখলে কি লিখতে হয়? সেই সব দ্রব্যকে, সেই সব দ্রব্যকে প্রচলিত রপ্তানি দ্রব্য বলে। সেই সব দ্রব্যকে প্রচলিত রপ্তানি দ্রব্য বলে। আমরা সাথে সাথে চারটা লিখে ফেলো। এক নম্বর লিখো কাঁচা পাট,
কাঁচা পাট, তারপর লিখো পাটজাত দ্রব্য, তারপর লিখো চা, তারপর লিখো চা ও চামড়াজাত দ্রব্য, সরি চামড়া ও চামড়াজাত দ্রব্য। আমরা চাইলে পাট ও পাটজাত দ্রব্য লিখতে পারতাম, তারপরে একটু বাড়াচ্ছে আর কি। তারপর লিখো পেট্রোলিয়ামজাত দ্রব্য, তারপর লিখো কাগজ ও কাগজজাত দ্রব্য, কাগজ ও কাগজজাত দ্রব্য। একটা কথা মনে রাখতে হবে, পেট্রোলিয়ামজাত দ্রব্য যে লিখলাম, আসলে পেট্রোলিয়ামজাতের মধ্যে আমাদের দেশ থেকে শুধুমাত্র 3টা দ্রব্য বিদেশের বাজারে রপ্তানি করা হয়। একটা হচ্ছে ন্যাপথা, কি বলেছে বাবা? ন্যাপথা। একটা হচ্ছে ফার্নেল, একটা হচ্ছে ওয়েল আর কি, ও হচ্ছে বিটুমিন। তোমরা বিটুমিন চিনো? বিটুমিন কি বলো? এটা ন্যাপথিয়া না, ন্যাপথা। ফার্নেল, ওয়েল, আর হচ্ছে বিটুমিন। এগুলো চিনো না? রাস্তা করতে দেখছো কালা কালা একটা, এটাকে বলা হয় কি? বিটুমিন। ওই ন্যাপথা, ফার্নেল এগুলো হচ্ছে ওই রকম। ও, এগুলো পিস বলে না, এগুলোকে বলা হয় বিটুমিন। তোমরা এমনিতে পিস বলে চালাই দিছে। এগুলো বাংলাদেশে বাইরে বিক্রি করে, ঠিক আছে? তবে এখানে সব থেকে বেশি, হ্যাঁ এখন কাগজের শর্ট পড়ে গেছে। বাবা এটা কি? তো এখানে বলছে পূর্বে করতে, পূর্ব থেকে করতেছে, এখন কমে গেছে। এটি পূর্ব থেকে তো আমরা এগুলো, একসময় তো আমরা আধিপত্য ছিল, যখন তোমার হচ্ছে কিয়া ছিল, ওই কর্ণফুলী পেপার মিল ছিল। 6 নম্বরটা কি? কাগজ ও কাগজ, কাগজ ও কি বলতো? দেখতে হচ্ছে কেন? আইন সরে দিলে তো তারা দেখতেছে না। লিখছো লিখছো? অপ্রচলিত দ্রব্য কাকে বলে একটু লিখো। চা শিল্পের মধ্যে একটা 1854 সালে লিখছিলেন একটা প্রশ্ন, এটা 1857 আদমজি হইতে পারে। সাতান্ন না? আচ্ছা, এই কি বলেছি বলো না? লিখো লিখো, কি লিখবে বলো তো? বাংলাদেশ যেসব দ্রব্য, বাংলাদেশ যেসব দ্রব্য সম্প্রতিকালে, বাংলাদেশ যেসব দ্রব্য, আবার সম্প্রতি মানে কি? রিসেন্টলি না, রিসেন্টলি বাংলাদেশে এই সমসাময়িক কালে, মানে খুব কাছাকাছি সময় ধরে আর কি, ঠিক আছে? বাংলাদেশ সম্প্রতিকালে যেসব দ্রব্য, সরি বাংলাদেশ যেসব দ্রব্য সম্প্রতিকালে বিদেশের বাজারে রপ্তানি করে আসছে, যেসব দ্রব্য বিদেশের বাজারে রপ্তানি করে আসছে, সেসব দ্রব্যকে কি বলবে? সেসব দ্রব্যকে কি বলবে বলো না? অপ্রচলিত রপ্তানি দ্রব্য বল। তার মধ্যে এটা মুছে ফেলি। 1 নম্বর লিখো। 1 নম্বর হচ্ছে তৈরি পোশাক। কি পোশাক? তৈরি পোশাক, আগে বিক্রি করতো না। তারপর লিখো হোশিয়ারি দ্রব্য। হোশিয়ারি বাবা এখন জনপ্রিয় হয়েছে আর কি। হোশিয়ারি দ্রব্য বা নিটওয়ার। নিটওয়ার মানে হচ্ছে, আমি বলি, মনে করো গেঞ্জি, পায়জামা, তারপর হচ্ছে তোমার টাই আছে না, টাই, এগুলাকে বোঝে। হোশিয়ার মানে বুঝোস না? বই ফরিস। হস্ত শিল্প জাত দ্রব্য। ফুয়া কথা বলিস না?
হোসিয়ারি দ্রব্য অবলিক নিটওয়্যার। তারপরে লিখেছি বলতো হস্তশিল্পজাত দ্রব্য। বাদাম বেশি ভুল হচ্ছে ইদানি। তারপরে লিখো সার ও রাসায়নিক দ্রব্য। সার ও রাসায়নিক দ্রব্য। তারপরে লিখো হিমায়িত খাদ্য। হিমায়িত খাদ্য মানে কোনগুলো বুঝো? চিংড়ি, শুটকি, ব্যাঙের পা, সাপ। ব্যাঙের পা খাও নাই? তোমরা জীবনে ব্যাঙের পা খাও না এখনো? কি স্বাদ জানো? ব্যাঙের পাটা যদি তুমি জাস্ট একটা শুকনো মরিচ আর হচ্ছে একটা চস দিয়ে ইয়া করো, খাও নাই? আচ্ছা তোমাদেরকে একদিন সাপবাজি করে খাবো। তোমরা একাইছো কখনো? ওগুলো কি অনেকগুলো হাত পা আছে যে অক্টোপাস। অক্টোপাস বলে না? অক্টোপাস খাও নাই এখনো? অক্টোপাস মানে হচ্ছে একটা রাবার। এগুলো কোনো স্বাদ নেই, মানে রান্না করতে জানতে হয়। যদিও আমরা একবার খাইছিলাম বংশং, কিন্তু স্বাদ পাই নাই। এটা একটা রাবারের মতো। তা বলি কৃষিজাত দ্রব্য। ওই তোমরা ছোটবেলায় রাবার খাইতে না? ছোটবেলায় রাবার কিনে দিতে যে, ওগুলো খেয়ে ফেলি অক্টোপাসের ইয়া বাইরে। কৃষিজাত দ্রব্য লিখছ? আরো লিখাচ্ছি। কিছু দেখতেছো না বলে রপ্তানি কিছু দ্রব্য আমদানি করলে কিছু দ্রব্য রপ্তানি করতে পারি না। মনে কর তোদের বাসা থেকে আমাকে একটা পিঠা দিলি, আমি তোকে একটা পিঠা দিতে পারি না? তুই আর বাবা পিঠা দিলে আর তোর শীতল পিঠা দিলাম। আচ্ছা দিম তোরে। আচ্ছা ঠিক আছে, তোরে একদিন দিও। এবার লিখো সিরামিক। লিখো সিরামিক সামগ্রী। সিরামিক সামগ্রী মানে বুঝো? এটা মানে কি? কাঁচ, টাইলস, এগুলা। তারপর লিখো জুতা। লিখো জুতা। জুতা ছিল না? দিব একটা? এগুলো জানলে হবে, এর বাইরে জানা দরকার নেই। তারপর মনে করো স্পেশালিস্ট টেক্সটাইল বা গার্মেন্টসের কাপড়গুলো হতে পারে। এখানে সাহেব ওয়াসিদ তামিম। সাহেব ওয়াসিদ তামিম। এটাকে চিনো? তামিম ওটাকে তামিম ইকবাল না? একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, শুনো। এখানে দুইটা জিনিস লিখছি, একটা হচ্ছে আমদানি দ্রব্যের তালিকা লিখছি, একটা রপ্তানি দ্রব্যের তালিকা লিখছি। আমদানি দ্রব্যের মধ্যে বলছে আমরা কয় ধরনের পণ্য আমদানি করি, কিন্তু রপ্তানি করি কয় ধরনের? এখন দুইভাবে না, দুই ধরনের পণ্য রপ্তানি করি। এখন মনে রাখতে হবে বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করা হচ্ছে চীন থেকে। কোথায় থেকে? তাহলে একটু কথাটা একটু লিখে রাখো। দেখো বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করে, বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোথা থেকে? কোথা থেকে বাবা? চীন। তারপর লিখো ভারত, তারপর লিখো সিঙ্গাপুর। প্রথমে চীন, তারপর ভারত, তারপর কে? সিঙ্গাপুর। আর বাংলাদেশের রপ্তানির বৃহৎ বাজার হচ্ছে, প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম কি বলতো? যুক্তরাষ্ট্র। তারপর হচ্ছে জার্মানি, তারপর হচ্ছে যুক্তরাজ্য। এই জার্মানি, যুক্তরাজ্য এগুলোকে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের দেশ। কোথায় বলে বলো তো? ইউরোপ ইউনিয়ন ভুক্ত দেশ। এরা কুটিনাটি ছোটখাটো জিনিস আমাদের থেকে কিনে, আমরা এই জন্য ওদের নাম, মানে এটা তো ধারাবাহিকভাবে লিখছি, তিনজনের নাম লিখছি। এগুলো কিন্তু পরিবর্তন হয়। এগুলো কি হয় বাবা? এমন না যে আর আজীবন চিন থাকবে, প্রতি বছর এটা রিসেন্ট কথা বললাম আর কি। তারপর পরীক্ষার আগে দরকার হলে আর একটু রিসেন্ট জিনিসটা আমরা তখন জানবো, তোমরা আরো স্পেশালভাবে জানবো। এটা আসে, কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। বাংলাদেশ সব থেকে বেশি কোথায় থেকে আমদানি করে? বাংলাদেশের রপ্তানির বৃহৎ বাজার কোনটা?
এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে মনে রাখতে হবে। যুক্তরাষ্ট্র কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশ না। অনেক সময় দেখো জার্মানি আর যুক্তরাজ্য না থেকে ইউরোপীয় ইউনিয়ন থাকতে পারে, ওই জন্য বলে দিচ্ছি। তাহলে এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, আমদানি করলে ভালো নাকি রপ্তানি করলে ভালো? কেন রপ্তানি করলে ভালো? মানে টাকা পয়সা কামানো যাবে, অর্থনৈতিক উন্নয়ন করা যাবে। তো এই জন্য আমাদের রপ্তানি বাণিজ্যকে সম্প্রসারণ করতে হবে। কি করতে হবে? তাহলে এক হাউস ওয়াইফ নিয়ে যাও, বাসায় একটা বউ নিয়ে যাও। আমি এখন 10 টাকা করে নিব, কালকের বাড়ির কাজ করো নাই, আজকে তো দান্দা। দেখো, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের তুমি দাম নিয়ে দিবা। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় বা সরকারের ভূমিকা বা সরকারের করণীয়, যাই বলো না কেন দুইটাই একই কথা, একটা শিখলে হবে। কি বলছি? রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় অথবা সরকারের করণীয়, মানে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে সরকারের কি কি করণীয় আছে। এখানে দুইটা কথা মনে রাখবা। আচ্ছা, দুইটা কথা, একটা মনে রাখো, ট্যাক্স হলিডে নামে একটা বিষয় আছে। কি হলিডে বাবা? ট্যাক্স হলিডে মানে কি জানো? কর অবকাশ। কি বলেছি বলতো? এই কর অবকাশ সুবিধা পায় হচ্ছে রপ্তানিকারক। কারা পায় বলতো? রপ্তানিকারক। ট্যাক্স হলিডে, ট্যাক্স হলিডে বাংলা কি বলতো? কর অবকাশ। কারা পায় বলতো? রপ্তানিকারক। কর অবকাশ মানে কর না নেওয়া, কর বাদ দিয়ে দেওয়া, যে তোমরা কর এই সুবিধা পাই, ট্যাক্স হলিডে সুবিধা পাই, মানে কর দিতে হয় না। সুবিধা পাইলে তোকে যদি আমি বলি তোমার ট্যাক্স দিতে হবে না, তাহলে তুই বেশি রপ্তানি করবি না, ওই জন্য দেওয়া হয়। ঠিক আছে, দিয়ে দিস ভাইয়া, দিয়ে দিস। শাহাদাতুল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? এটা রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় বা সরকারের করণীয়। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ে ওদেরকে ক্লোজ করবো না, আর নিয়ে যাব। আজকে আমরা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ করতেছি, সেটা হচ্ছে কি জানো? বাংলাদেশের, দেখো, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের দ্বারা ট্রেন্ড অফ চেঞ্জ এখন যেটা বলতেছি সেটা কি বলতো? আমরা স্বাধীন হয়েছি কত সালে? 1971 সাল থেকে আজকে আমরা 2023 সালে পদার্পণ করেছি। আমাদের এই 50 বছরের পথ চলা আমাদেরকে অনেকবার অনেক কিছু শেখাইছে। আগে আমরা কি করতাম, এখন কি করতেছি, আমাদের মধ্যে কি পরিবর্তন আসছে, সেগুলো একটু দেখব। এক নম্বর লিখো, রপ্তানি বৈচিত্র্যায়ন। রপ্তানি ক্রিয়ায়ন, বৈচিত্র্যায়ন মানে কি? পরিবর্তন আসছে, অনেক কিছু ভিন্নতা আসছে। ব্যাখ্যা ইচ্ছে হলে এক লাইন দিবা। এরকম ব্যাখ্যা দেওয়ার জন্য ভালো দেখে 5-6টা ব্যাখ্যা মুখস্থ করে রাখবা, বাকিগুলো এমনিতে লিখে রাখবা। তোমরা 5-6টা ব্যাখ্যা দিবা, পরে বাকিগুলো মুখস্থ লিখে একটা পরে একটা কমা দিয়ে বলবা যে এই সুবিধাও পাওয়া যায়, এই ধরনের কথাগুলো বলবা। মানে আমি কি বলি আবার শোনো, এরকম আমরা তো 10-15টা লিখবো, 10-15টার মধ্যে 5টা ব্যাখ্যা লিখবা, আর 5টা একটা কমা দিয়ে লিখে দিবা, যাতে বুঝে যায় যে তুমি পড়ালেখা করছো। আর যারা করে না তারা একটাও পারবে না, এগুলো সাফাবাজি করবে। অনেক পরিবর্তন চলে আসে, আগে এমন করতো এমন করতো। বাবা, রপ্তানিতে কি আসছে বলতো? আগে হচ্ছে আমরা শুধুমাত্র প্রচলিত দ্রব্য রপ্তানি করতাম, এখন আমরা রিসেন্টলি বেশিরভাগ অপ্রচলিত রপ্তানি দ্রব্য রপ্তানি করতেছি। তাহলে লিখো, অপ্রচলিত রপ্তানি দ্রব্যের রপ্তানি বৃদ্ধি। এই কথা বলা শুরু করে দিচ্ছে। অপ্রচলিত রপ্তানি দ্রব্যের কি বৃদ্ধি? রপ্তানি বৃদ্ধি। তারপর লিখো, বিলাসজাত দ্রব্যের, কি বলো না, বিলাসজাত দ্রব্য আমরা আগে কি করতাম, আমদানি বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে।
বিলাসজাত দ্রব্যের কি হ্রাস পাইছে? আমদানি হ্রাস পাইছে। এরকম আমি আর কয়েকটা পয়েন্ট বলতেছি, তোমরা একটা একটা তুলে নাও, 10-12টা বলি। তারপর লিখো বৈদেশিক বাণিজ্য বিকেন্দ্রীকরণ, এটা ইম্পর্টেন্ট। বৈদেশিক বাণিজ্য বিকেন্দ্রীকরণ, অর্থাৎ আমাদের যে বৈদেশিক বাণিজ্য বিকেন্দ্রীকরণ মানে বুঝো, তোমরা কেন্দ্রীয়করণ আর বিকেন্দ্রীকরণ নীতি পড়ো নাই? কেন্দ্রীয়করণ মানে কি? নিজের কাছে রেখে দাও। বিকেন্দ্রীকরণ মানে কি? ছেড়ে দেওয়া। তো আমরা এখন বাংলাদেশ শুধু একটা দেশের সাথে না, বিভিন্ন দেশের সাথে লেনদেন করতেছে, এটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। কয়টা লিখছো বাবা? 4টা লিখো। 5 নম্বর লিখো বেসরকারি খাতে বাণিজ্য বৃদ্ধি। 5 নম্বর লিখো বেসরকারি খাতে বাণিজ্য বৃদ্ধি। বেসরকারি খাতে কি বৃদ্ধি পাইছে? তারপর লিখো বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বৃদ্ধি। বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বৃদ্ধি। এটা ভালো না, লিখছো নি? তারপর লিখো মূলধনী দ্রব্য ও কাঁচামাল আমদানি বৃদ্ধি। মূলধনী দ্রব্য ও কাঁচামাল আমদানি বৃদ্ধি। কাঁচামাল আমদানি কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আমদানি বৃদ্ধি। কয়টা গেল বাবা? 7টায় চলে গেছে। 8 নম্বর লিখো সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য সম্পর্ক। সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য সম্পর্ক। সার্কভুক্ত দেশ কয়টা বলো তো? 8টা না? সেখানের ভিতরে বাংলাদেশ আছে? আছে? তাহলে এই দেশগুলোর সাথে কি ওই তারা হয়তো না ভালো যে সার্কভুক্ত দেশ কি? এগুলো এক একটা সংস্থা ভাইয়া। সার্ক আছে, সাপটা আছে। সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি। সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি। এটা এই মেকআপ করে দেন। তারপরে জনশক্তি রপ্তানি। জনশক্তি রপ্তানি মানে আমাদের দেশের অনেকগুলো মানুষ বিদেশে গিয়ে কাজ করে। লিখছো? তারপর লিখো এটা লিখো 10 নম্বর লিখো ওয়েস অনার্স স্কিম। অনার্স স্কিম আর কি, ঠিক আছে? ওয়েস অনার্স স্কিম। অনার্স বলতে পারিস, অনার্স বলতে পারিস, ইংরেজিতে বলা হয় অনার্স। এটা 1975 সাল থেকে চালু হয়েছে। কত সাল থেকে? এটা একটু মনে রাখতে হবে। বলবে ওয়েস অনার্স স্কিম কত সালে থেকে চালু হয়েছে? ওয়েস অনার্স স্কিম চালু। ওয়েস অনার্স স্কিম 1900 কত সাল? অনার সম্মান। লিখছো বাবা? চালু ওয়েস অনার্স স্কিম চালু। এটা কেন করা হয় জানো? বিদেশি শ্রমিক আছে না, ওই শ্রমিকরা টাকা পাঠায় না, ওদের থেকে কিছু টাকা কেটে রাখা দেয় যাতে ওদের কল্যাণে ইউজ করা যায়। বিদেশে এরকম অনেকগুলো সংস্থা আছে যারা শ্রমিকদের কাজ করে আর কি, তো ওদের যাতে কাজ করতে পারে ওই জন্য কিছু টাকা কেটে রেখে দেওয়া হয়। অনার্স স্কিম চালু। লিখছো বাবা? এরপর লিখো কয়টা গেছে? মাত্র 10টা। লিখো বৈদেশিক মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা। বৈদেশিক মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা। আচ্ছা, বৈদেশিক মুদ্রা বিনিময় হারে এটা মারামারি কথা আমি মাইতো চাই, আমি দেখি কিন্তু মনে হচ্ছে যে ভদ্র হয়ে যাবো, কিন্তু অভদ্রতা করি বেলা। বৈদেশিক মুদ্রা বিনিময় হারে। বৈদেশিক মুদ্রা বিনিময় হারে কি বলতো? স্থিতিশীলতা। এমন করো শ্রীলঙ্কায় এই টাকার মানটা একদম দুম করে হঠাৎ করে পড়ে গেছে, এই কারণে শ্রীলঙ্কা পুরো দেউলিয়ার অবস্থা। তো এরকম বাংলাদেশে কখনো হয় না। তোরা তো বেউনতলি পাকিস্তানি হবে আর কি ইনশাল্লাহ বলে। তারপর লিখো
বৈদেশিক মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা মানে শ্রীলঙ্কার যেমন হঠাৎ করে টাকার দাম একদম কমে গেছে, বাংলাদেশে এরকম টাকার মান কমে নাই। এদের টাকার মান কমে যাওয়াটা হচ্ছে বিনিময় হারের সম্পর্ক আর কি। আমাদের টাকার মান কমতেছে কিন্তু হঠাৎ করে তো কমে যায় নাই। এরপর আসো লাস্ট ওয়ান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি। লিখো বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি। বাবা খুব ভালো বাবা, কি বৃদ্ধি বলো তো? বৈদেশিক মুদ্রার বলে রিজার্ভ বৃদ্ধি। কমেন্ট করছে, এটা পাচ্ছি না আমি। এই লেখা শেষ বাবা, আরো আর বলবো? আরো আছে, আরো বই থেকে লিখতে পারবা, আরো 15-16টা লিখতে পারবা, দরকার নাই এতগুলো। এখানে 12টা লিখছো না, 12টার মধ্যে 5টা ব্যাখ্যা বিশ্লেষণ লিখে 5টা হচ্ছে ভাষ্য মনে রায়, তার সাথে এগুলো তাইলে মুখস্থ করে আসবা। এবার বাড়ির কাজগুলো দেখাও, বাড়ির কাজ না হলে 10 টাকা হাতে নাও, ঠিক আছে? ঠিক আছে সাফা, তোমার জন্য শুভকামনা।